বিছানায় শুয়ে শশাঙ্ক আঙ্কেল বুঝতে পারছিলেন না রাহুল আর অঞ্জলি আন্টি কী বিষয়ে আলোচনা করছেন। তিনি কৌতূহল প্রকাশ করে বললেন, আমি কি জানতে পারি তোমরা কি নিয়ে এত আলোচনা করছো? আমি সেই মেয়েটার পরিচয় জানতে চাইছি যে গতকাল তোমার অপারেশন করেছিল। তার পরিচয় নিয়ে তুমি এখন মাথা ঘামাচ্ছ কেন? আমাদের এখন ফোকাস হওয়া উচিত আমার ভাগ্নিকে কিভাবে আমরা খুঁজে বার করব। আমি সেই কাজই করছি। আমার বিশ্বাস যে মেয়েটি গতকাল তোমাকে বাঁচিয়েছিল সেই তোমার ভাগ্নি। কথাটা শুনে আবেগপ্রবণ হয়ে বিছানায় উঠে বসে শশাঙ্ক আঙ্কেল বললেন, এ কি বলছো তুমি? তুমি উত্তেজিত হয়েও না, আমাকে আগে এই ব্যাপারে নিশ্চিত হতে দাও। তারপর রাহুলের দিকে তাকিয়ে বলল, আমার একটা উপকার করো রাহুল, ওই অমৃতা মেয়েটির সম্পর্কে আমাকে কিছু তথ্য জোগাড় করে দাও, যাতে আমি নিশ্চিত হতে পারি যে ওই তোমার আঙ্কেলের দিদির মেয়ে। এটা আর এমন কি কঠিন ব্যাপার। সঙ্গে সঙ্গে ও ফোন করলো আক্তারকে। আক্তার, গতকাল সাম্য আর তুমি মিলে অমৃতা সম্পর্কে যা যা তথ্য জানতে পেরেছিলে সব কিছু নিয়ে একবার শশাঙ্ক আঙ্কেলের কেবিনে চলে এসো এক্ষুনি। আক্তারও এক মুহূর্ত সময় নষ্ট না করে সমস্ত ইনফরমেশনের প্রিন্ট আউট নিয়ে শশাঙ্কের কেবিনে চলে এলো। অঞ্জলি আন্টি খুঁটিয়ে কাগজটা দেখার পর তার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। আর কোনো সন্দেহ ছিল না যে এই অমৃতা ব্যানার্জি শশাঙ্ক আঙ্কেলের দিদি স্নিগ্ধা ব্যানার্জির একমাত্র মেয়ে। আমাকে তোমরা এক্ষুনি তার কাছে নিয়ে চলো, আমি ওর সঙ্গে দেখা করতে চাই। তুমি এত উত্তেজিত হয়েও না, উত্তেজনা তোমার শরীরের জন্য ক্ষতিকর। আমি তোমার ভাগ্নিকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করছি। রাহুল ততক্ষণে আক্তারকে বলল, আক্তার, এক্ষুনি একবার বাণী ভট্টাচার্যের কেবিনে যাও তো, ওখানে অমৃতা ম্যাডামকে পাবে। ওনাকে বলো এক্ষুনি একবার এই কেবিনে আসতে, ভীষণ জরুরি। অবস্থার গুরুত্ব বুঝে একটা মুহূর্ত সময় না নষ্ট করে আক্তার ছুটল বাণী পিসির কেবিনের দিকে। কিন্তু দুর্ভাগ্য, যতক্ষণে সে কেবিনে পৌঁছালো ততক্ষণে অমৃতা বেরিয়ে গেছে। রাহুল রিসেপশন থেকে প্রদ্যুৎবাবুর নম্বর জোগাড় করে দিল অঞ্জলি আন্টিকে। তারপর বলল, আপনি এই নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারবেন অমৃতার বাবা প্রদ্যুৎ ব্যানার্জির সঙ্গে। আশা করি তাতে আপনি তাড়াতাড়ি অমৃতার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। অনেক উপকার করলে বাবা। শশাঙ্ক আঙ্কেলকে দেখে মনে হচ্ছিল যেন তার কিছুই হয়নি। অপারেশনের যে ক্লান্তি কষ্ট, তার এতটুকু ছাপ ছিল না তার মধ্যে। রাহুল বলল, আপনারা অমৃতার সঙ্গে যোগাযোগ করে নিন, আমি বরং এখন উঠি। আমাকে একটা দরকারি মিটিং অ্যাটেন্ড করতে হবে, আমি পরে আবার আসব। শশাঙ্ক আঙ্কেল উৎসাহী কণ্ঠে বললেন, নিশ্চয়ই বাবা, নিশ্চয়ই, কাজের কোনো ক্ষতি না হয়, তুমি তাড়াতাড়ি যাও। আরে বাবা, আমি তো আগেই বলেছি, রায় চৌধুরী ইন্ডাস্ট্রিজের উন্নতি মানে তার ইনভেস্টারদের উন্নতি। নিজের সুইটে বসে হিয়া গেম খেলতে খেলতে আর্যর সঙ্গে ফোনে কথা বলছিল। তুমি জানো আর্য, আমার সঙ্গে মিশে এই কদিনের মধ্যেই তুমি ভীষণ স্মার্ট হয়ে গেছো। তোমার দেওয়া আইডিয়াটা আমার সেরা মনে হয়েছে। সত্যি যদি তোমার আইডিয়াটা কাজ করে তাহলে মা ঠাম্মির অপারেশনটা করবে, আর তারপরেই তোমার মাথা থেকে সমস্ত অপবাদ ঘুচে যাবে। আর অপারেশন হয়ে যাবার পর মাও তার ছেলের সম্পর্কে সব কথা জেনে যাবে। তখন আমরা চারজন হ্যাপি ফ্যামিলি একসঙ্গে থাকব। ভাবতেই যে আমার কি ভালো লাগছে আর্য, আমি তোমায় বলে বোঝাতে পারবো না। থ্যাংক ইউ সিস। হিয়ার মুখ থেকে নিজের প্রশংসা শুনে আর্যর ভীষণ গর্ব হচ্ছিল। হিয়া বলল, আচ্ছা আর্য, তোমার বোন যদি তোমার কাছে আজ কিছু একটা উপহার চায়, তুমি দেবে? নিশ্চয়ই হিয়া, বলো তুমি কি চাও, আমি প্রমিস করছি তুমি যা চাইবে আমি তোমায় দেব। হিয়া একটু নিচু গলায় বলল, আমার এই প্রিন্সেস ফ্রকটা পরে তোমাকে নিশ্চয়ই খুব কিউট লাগছিল, ঠিক আমার মতো। ইস, আমি দেখতে পাইনি। আমার জানো ভীষণ ইচ্ছে করছে দেখতে যে তোমাকে ওই প্রিন্সেস ফ্রকটা পরে কেমন দেখাচ্ছিল। তুমি একটা কাজ করো, ওই ফ্রকটা পরে ছবি তুলে আমাকে পাঠাও, আমি দেখব। আর্য পড়ে গেল মহা বিপদে। তাহলে আর দেরি কেন, তুমি ওই প্রিন্সেস ফ্রকটা পরে একটা সুন্দর করে ছবি তুলে আমাকে পাঠাও দেখি। হিয়া ফোন রেখে দিল। বিমর্ষ মুখে খানিকক্ষণ বসে রইল আর্য। তার মনে পড়ল
ওই প্রিন্সেস ফ্রকটা তার ওয়ার্ড্রোবের একদম নিচের তাকে রেখে দিয়েছিল, যাতে বাবার হাতে না পড়ে। আর্য হিয়াকে যতটা ভালোবাসতো ততটা ভয়ও পেত। এক তো হিয়া যথেষ্ট মেজাজি, তার ভয় করত যদি তার এই নতুন পাওয়া বন্ধুটাও তার উপর রেগে গিয়ে হারিয়ে যায়। সে ঠিক করে প্রিন্সেস ফ্রক পরে ছবি তুলে পাঠাবে হিয়াকে। ওয়ার্ড্রোবের নিচের তাকে প্রিন্সেস ফ্রকটা খুঁজতে যায় আর্য, কিন্তু আশ্চর্য হয়ে দেখে সেটা ওখানে নেই। ভীষণ চঞ্চল হয়ে পড়ে সে। হিয়াকে দেওয়া প্রমিস কি তাহলে সে রাখতে পারবে না? কিন্তু ফ্রকটা তো এখানেই ছিল, যাবে কোথায়? হঠাৎ তার মনে হয় এটা এখান থেকে একজনই সরাতে পারে, তার বাবা। আর্য যখন এই কথাগুলো ভাবছে ঠিক তখনই ঘরে ঢুকলো রাহুল। আর তাকে এমন ব্যস্ত হয়ে জিনিসপত্র খুঁজতে দেখে সে একটু অবাক হয়ে বলল, বাবা আর্য, কি খুঁজছো? আমাকে বলো, আমি তাহলে তোমায় সাহায্য করতে পারি। বাবা, আমি এখানে একটা ফ্রক রেখেছিলাম, সেটা খুঁজে পাচ্ছি না। আসলে ওই ফ্রকটা রাহুল আর্যর ওয়ার্ড্রোব থেকে খুঁজে পেয়েছিল। ভীষণ চমকে যায় সে। এমন একটা মেয়েদের ফ্রক আর্যর ওয়ার্ড্রোবে কি করছে? সে কাজের লোকেদেরকে বলে ওই ফ্রকটা এখান থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিল। দেখো বাবা, ওই ফ্রকটা তোমার জন্য নয়, ওটা মেয়েদের পোশাক, তাই জন্য ওটা আমি অন্য একজনকে দিয়ে দিয়েছি। সে অত্যন্ত রেগে উঠে বলল, এটা তুমি কি করেছো বাবা? তুমিই তো শিখিয়েছিলে যে কখনো কারো পারমিশন ছাড়া তার জিনিসে হাত দিতে নেই। তাহলে তুমি আমাকে জিজ্ঞেস না করে আমার ফ্রকটা কি করে অন্য কাউকে দিয়ে দিতে পারলে? আর্য সারা জীবনেও কখনো তার বাবার সঙ্গে এইভাবে কথা বলেনি। রাহুল আশ্চর্য হয়ে যায় আর্যকে এইভাবে কথা বলতে শুনে। আর্যর গলা শুনে সাম্য ছুটে আসে। সে তার দাদাভাইকে শান্ত হতে বলে ইশারায়। রাহুল ভেবে পাচ্ছিল না কিভাবে সে সামলাবে আর্যকে, কিন্তু ডক্টর অশ্মির কথা তার মনে ছিল। তাই নিজের রাগ কন্ট্রোল করতে করতে প্রসঙ্গ ঘুরিয়ে সে বলল, আচ্ছা ওসব কথা বাদ দাও। তুমি কি জানো আজ বিকেলে আমার কয়েকজন পরিচিত একটা পার্টি অ্যারেঞ্জ করেছে? আমরা দুজনে মিলে আজকে ওই পার্টিতে যাব। আর্য কোনো উত্তর দেয় না। সাম্য আর্যকে কোলের কাছে টেনে নিয়ে বলে, হ্যাঁ নিশ্চয়ই যাব, আমরা সবাই যাব আজকের বিকেলের পার্টিতে। আর্য তখন মনে মনে ভাবছে আজ সে নিজের বোনকে দেওয়া প্রমিস রাখতে পারল না। নিজের ঘরে অমৃতা তার বাবার সঙ্গে কথা বলছিল। প্রদ্যুৎবাবু হঠাৎ ফোন করায় অমৃতা অবাক হয়েছিল। আরও অবাক হয়েছিল যখন প্রদ্যুৎবাবু বললেন যে অমৃতার মামা নাকি অমৃতার সঙ্গে দেখা করতে চায়। অমৃতার নিজের মা সম্পর্কে বিশেষ কিছু মনে ছিল না। এতই ছোট বয়সে সে তার মাকে হারিয়েছে যে কোনো স্মৃতি তার নেই। মায়ের সম্পর্কে শুধু মায়ের একটা রেকর্ডিং সে বারবার শুনত। তার মা তাকে বলেছিল, জীবনে যত উঁচুতেই উঠে যাও না কেন, সব সময় নিজেকে মাটির কাছাকাছি রাখার চেষ্টা করবে। কখনো তুমি যা করছো তা নিয়ে গর্ব করবে না। ব্যাস, মায়ের স্মৃতি বলতে এইটুকুই ছিল অমৃতার কাছে। আর মায়ের তরফের কোনো আত্মীয়ের সঙ্গে তো তার কোনো পরিচয়ই ছিল না। তাহলে আজ হঠাৎ করে কোথা থেকে এলো তার এই মামা? এরা সত্যিই আমার মামা মামি? কি করে জানবো? তুমি এসে নিজে চোখেই দেখে নাও, যাচাই করে নাও। ওনারা আমাকে ফোন করেছিলেন, তাই আমি তোমাকে জানালাম। ফোন রেখে গভীর চিন্তায় পড়ে যায় অমৃতা। দার্জিলিং থেকে ব্যাঙ্গালোর চলে যাওয়ার সময় যে মাসি অমৃতাকে নিয়ে গিয়েছিল সেও অমৃতার মায়ের পাতানো বোন। মায়ের তরফের কোনো আত্মীয়কেই তো সে চেনে না। ভিতরে ভিতরে একটা অদম্য কৌতূহল অনুভব করছে অমৃতা। সে ঠিক করল ব্যানার্জি ভিলাতে সে যাবে। এদিকে ব্যানার্জি ভিলাতে সুলেখা আর মনামি তখন অমৃতার মামা মামিকে নিয়ে নানা জল্পনায় ব্যস্ত। সুলেখা প্রদ্যুৎবাবুকে জিজ্ঞেস করেন, অমৃতার এই মামাটি আবার কোথা থেকে উদয় হলো? একে তুমি চেনো? না, স্নিগ্ধার সাথে যখন আমার বিয়ে হয় তখনও নিজের পরিবারের কথা আমাকে বলেনি। অমৃতার আত্মীয় তো, আর কেমন হবে? তুমিও যেমন না দেখে শুনে পরিবারের খোঁজ খবর না নিয়ে যাকে তাকে বিয়ে করে বসেছিলে। এখন তার ফল বুঝতে পারছো তো? যেমন মা তার তেমন মেয়ে। আমার তো ধারণা নির্ঘাত টাকা পয়সা চাইতে আসছে। হতে পারে। শুনলাম মিসেস মুখার্জির স্বামী নাকি হাসপাতালে ভর্তি, অসুস্থ। হয়তো তার জন্যই টাকা পয়সা চাইতে আসছে।
এই, তুমি কিন্তু একটা পয়সাও দেবে না। হ্যাঁ সেই তো, আমি তো টাকার পাহাড় নিয়ে বসে আছি দেবার জন্য। নির্ঘাত এদের কোনো স্ট্যান্ডার্ড নেই। আমি বলে দিচ্ছি, ওরা এলেই আমি সবার আগে ওদের গায়ে স্যানিটাইজার ছিটাবো। কে জানে কেমন ভিখারি লোকজন। মনামির কথা শেষ হলো না, তার আগেই ডোরবেল বেজে উঠল। এক রাশ বিরক্তি নিয়ে সুলেখা দেবী বললেন, ওই এসে পড়েছে ভিখিরির দল। মনামি স্যানিটাইজারের বোতল নিয়ে দরজা খুলল। দরজার বাইরে তাকিয়ে চমকে গেল। কে এমন এসেছে যাকে দেখে চমকে উঠল মনামি? কে অপেক্ষা করছে দরজার বাইরে? আজই ডাউনলোড করুন পকেট FM এর অ্যাপটি আর শুনতে থাকুন এক যে ছিল কন্যা। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।